হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আজকে D1 ক্যাটাগরির ভিসার কি, কি ডকুমেন্টস রিকোয়ারমেন্টস স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি এটা নিয়ে আলোচনা করব। তো এটা না টেনে সবাই দেখার চেষ্টা করবেন, তাহলে কোনো স্টেপ মিস করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যখন ভিডিওটা করছি এই সময়ে যারা দেখতেছেন তাদের জন্য হয়তো ইনফরমেশন গুলো ঠিক আছে, কিন্তু এটা যদি মনে করেন আরো ১-১.৫ বছর পরে বা আরো পরে কেউ দেখেন তাহলে হয়তো ইনফরমেশন গুলো ততদিনে চেঞ্জ হয়ে গেছে। তো আল্টিমেটলি অনেক কিছুই অনেক সময় চেঞ্জ হয় এবং আ এই জিনিসগুলো আপনারা একটু ভেরিফাই করে দেখবেন যে ঠিক আছে কিনা, এবং অনেক সময় অনেক তথ্য মানে একটু এদিক সেদিক হইতেই পারে বিভিন্ন কারণে, আপডেটের কারণে আরকি। তো যাই হোক শুরু করি। এখন D1 ক্যাটেগরির এখন হচ্ছে পর্তুগালের জন্য মানে অপশন, যেহেতু 88, 89 এর আর কোনো অপশন নাই। সো এইটা একটা অপশন এবং এইটার রেসিডেন্সি পারমিটটা খুব তাড়াতাড়ি হয়। আর এটার জন্য মানে ইটা কি, প্রসেসটা কি, ডকুমেন্ট গুলা কি, কি লাগে? তো ১ম এই আসি, এটা হচ্ছে আসলে জব ভিসা, D1 ক্যাটেগরিটা। তো এবং মিনিমাম আপনার পর্তুগালের যে কোম্পানি, ওই কোম্পানির ১ বছরের আপনাকে মিনিমাম জব কন্ট্রাক্ট দিতে হবে। তো এখন প্রসেসটা কি? আপনি যদি নিজে করেন, এজেন্সি দিয়ে করেন, প্রসেস একই। নিজে করলে নিজে সবকিছু দৌড়াদৌড়ি করতে হবে, এজেন্সিতে দিলে এজেন্সি এগুলা করে দিবে। যদিও খেয়াল রাখবেন আ এমন কোন এজেন্সির সাথে ডিলে যাবেন না যাতে প্রতারণার শিকার না হইতে হয়। তো এখন আসি হচ্ছে ডকুমেন্ট গুলা কি, কি লাগে। তো ১ম এই আপনি মনে করেন জব অফার একটা পাবেন কোম্পানি থেকে। পেলেন জব অফার, জব কন্ট্রাক্ট, তারপরে সবকিছু এগ্রি হলে জব কন্ট্রাক্ট। এবং জব কন্ট্রাক্টে অবশ্যই আপনার সাইন থাকতে হবে এবং কোম্পানির সাইন থাকতে হবে। এই ২ টা জিনিস খেয়াল রাখবেন। তো জব কন্ট্রাক্টটা ভালো করে পড়বেন, ট্রান্সলেট করে পড়বেন। আ পর্তুগিজ ভাষায় লেখা থাকলে বুঝে তারপরে সিগনেচার করবেন। তো নরমালি কি হয়? আপনার জবের ডিউরেশন, কি ধরনের জব এবং আপনার সেলারি কত, কি, কি সুবিধা পাবেন, বাসস্থান পাবেন কিনা, বাসস্থান পেলে ওটার ডিটেইলস লেখা থাকবে। এটার জন্য কত চার্জ করতে পারে এটাও লেখা থাকবে। তো আনুষঙ্গিক মেডিকেল পাবেন কিনা বা ডিটেইলস গুলা লেখা থাকবে এবং কি ধরনের কাজ, কিভাবে মানে কয় ঘন্টা কাজ করতে হবে ইন ডিটেইলস এগুলা কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকবে। এগুলো একটু পড়ে দেখবেন। তো এখন মনে করেন এই সবগুলো আছে। আপনার সেলারি, আপনি কি কাজ, কাজের ধরন, কয় ঘন্টা ওভারটাইম থাকলে ওভারটাইমের জন্য পেমেন্ট এক্সট্রা দিবে কিনা, এই জিনিসগুলো আপনার লেখা থাকবে। অ্যাকোমোডেশন এর ডিটেইলস এই সবগুলো আপনার ওইটার মধ্যে লেখা থাকবে। ভালো করে পড়ে দেখবেন। পড়ে দেখার পর কোম্পানির একটা সাইন থাকবে, আপনি নিজের সাইন থাকবে। এটা দেখবেন। আমার আরেকটা ভিডিও আছে, ওইটা আপনারা দেখেন কিভাবে কোম্পানি ভেরিফাই করতে হয়। কোম্পানির এখানে প্রত্যেকটা কোম্পানির একটা এনআইপিসি নাম্বার থাকে। আপনার আইডি নাম্বারের মতো এনআইপিসি নাম্বার। নরমালি সাধারণত ৫ দিয়ে শুরু হয়। আ এইটা কোম্পানির নাম্বারটা। তো আপনারা ওইটা অনলাইনে চেক করে কোম্পানি সম্বন্ধে ধারণা নিতে পারবেন। তো মনে করেন আপনি কন্ট্রাক্ট পেলেন। এখন ২য় ধাপ হইতেছে আপনার ভিসার জন্য দাঁড়ানো। তো বাংলাদেশে যারা আছেন তাদের জন্য শুধুমাত্র ইন্ডিয়ার নিউ দিল্লি ভিএফএস হচ্ছে এখন পর্যন্ত তো জমা দেওয়ার স্থান। এছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনার হবে না। মানে জমা দিতে পারবেন না। যদি না সরকারিভাবে কোনো পরিবর্তন না আনে। তো এইটা আর দ্বিতীয়ত হইতেছে কথাবার্তা মোটামুটি ফাইনাল হইছে। দেশে হয়তো একটা এম্বাসি খুলবে বা কিছু একটা খুলবে পর্তুগাল। সো এটা যদি খুলে তাহলে তো ডিফারেন্ট হয় ইস্যু। খুবই ভালো। তো না হইলে বাংলাদেশ থেকে যারা জমা দিয়েছেন তাদের জন্য শুধুমাত্র ইন্ডিয়া, নিউ দিল্লি। আর হচ্ছে যারা মিডল ইস্ট বা অন্য দেশে আছেন, ওইসব দেশে যদি পর্তুগালের এম্বাসি থাকে তাহলে ওইখানে আপনারা জমা দিতে পারবেন। এবং অবশ্যই মিডল ইস্টে বা অন্য যে দেশেই থাকেন ওই দেশে আপনার ভ্যালিড রেসিডেন্সি থাকতে হবে যখন জমা দিবেন তখন। তো এখন আসি পাসপোর্টের রিকোয়ারমেন্ট। আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এট লিস্ট ৩ মাস এবং ২ টা পেজ মিনিমাম লেংথ থাকতে হবে। তো এইটা। সো পাসপোর্ট, দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। সো পাসপোর্ট সাইজের ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ২ টা লাগবে। একটা হচ্ছে আপনার আ ইয়ের মধ্যে ফর্মের মধ্যে আঠা দিয়ে আ অ্যাটাচ করে দিবেন। আর আরেকটা ছবি হচ্ছে পাসপোর্টের ব্যাক সাইডে আ ওইটা পিন দিয়ে না, স্টেপলার এর পিন না, নরমাল যে ক্লিপ আছে, ক্লিপ দিয়ে লাগায় দিবেন। তো স্টেপলার এর পিন দিলে হবে না। এবং আপনার যেসব আ ডকুমেন্ট আছে অরিজিনাল গুলার সাথে আপনার ১ কপি ফটোকপিও দিতে হবে। তো আপনার অরিজিনাল ডকুমেন্ট
যদি শুধু দেন, ফটোকপি না দেন, তারা কিন্তু অরিজিনাল গুলা রেখে দিয়ে রিটার্ন করবে না। তো আপনার এক কপি ফটোকপি দিতে হবে সবগুলোর সাথে। তো এরপরে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা মেয়াদ কিন্তু 3 মাস থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের। তো বাংলাদেশ থেকে উঠাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যারা বাংলাদেশে আছেন। আর অন্যান্য দেশে যারা আছেন তাদের বাংলাদেশেরটাও লাগবে। আর ওই দেশে যদি অনেকদিন ধরে থাকেন তাহলে ওই দেশেরটাও লাগবে। তো পুলিশ ক্লিয়ারেন্স উঠাবেন এবং পুলিশ ক্লিয়ারেন্স ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করাবেন। মানে এটাকে নোটারি করে অ্যাটাস্টেশন করাবেন। তো এইটা হচ্ছে লাগবে। সো পাসপোর্ট সাইজের ছবি, আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স, আর হচ্ছে আপনার D1 ক্যাটাগরি যে ফর্ম আছে এই ফর্মটা ভালো মতো দেখে ফিল আপ করবেন। তো এই ইনফরমেশন গুলো দিবেন। এখন হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের প্রুফ দিতে হয়, আর হচ্ছে আপনার ফান্ডের প্রুফ। প্রুফ তো না, আপনি কিভাবে চলবেন এইটার ব্যাপারে দেখাইতে হয়। এখন আপনার যে কন্ট্যাক্ট আছে, জব অফার বা কন্ট্যাক্ট, দুইটার মধ্যেই আপনি কিন্তু লেখা থাকবে আপনার স্যালারি। সো আপনার এই স্যালারি এটা কিন্তু মার্ক করে দিবেন। মানে আপনার মার্ক করতে হবে না, ওইটা থাকলেই আপনার এখানে ডিটেলস লেখা থাকবে যে আপনি যেহেতু কোম্পানির মাধ্যমে গেতেছেন, সো আপনি সোর্স অফ ফান্ড হচ্ছে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকোমোডেশন। অনেক কোম্পানি অ্যাকোমোডেশন দেয়, অ্যাকোমোডেশন দেওয়া থাকলে তো ওই অ্যাপ্লিকেশনে থাকতেছেই অ্যাকোমোডেশনের কথা উল্লেখ। তো আপনার অ্যাকোমোডেশন কিন্তু এটা সলভ হয়ে গেল। কিন্তু কোম্পানি যদি অ্যাকোমোডেশন না দেয়, তাহলে এটা আপনার ওইখানে একটা আপনার আপাতত একটা হোটেল বুকিং হোক, বা আপনি যদি কারো মাধ্যমে বাসা ভাড়ার একটা ডকুমেন্ট নিতে পারেন। তো এই জিনিসগুলো আপনার ওইখানে একটা অ্যাকোমোডেশনের প্রুফ দেখাইতে হবে। তো এই গেল হচ্ছে অপশন। সবচেয়ে ভালো হচ্ছে যাদের কোম্পানি আপনার অ্যাকোমোডেশন দিচ্ছে, তাদের ক্ষেত্রে এত ভেজাল লাগে না। আপনার ওই কন্ট্যাক্ট পেপারটা ওইগুলা সাথে জমা দিলেই হয়ে যায়। তো এইটা খেয়াল রাখবেন। তো এই টাইপের কোম্পানি হলে সবচেয়ে ভালো। তাহলে আপনার এডিশনাল একটা ডকুমেন্ট লাগে। তো এগুলোর পরে আপনার সবকিছু ফিল আপ টিল আপ করবেন, এই ডকুমেন্ট গুলা রেডি রাখবেন। তারপরে আপনার হচ্ছে ইন্ডিয়ার ভিসা করতে হবে। বাংলাদেশে থাকলে ইন্ডিয়ার ভিসা এটা খুবই ডিফিকাল্ট বর্তমান সময়ে। এইটা আহ, মানে অনেক মাধ্যম দিয়ে করায়, আমি যতটুকু শুনছি। সরাসরি খুবই ডিফিকাল্ট এখন, কিন্তু আমি জানি না সহজে কিভাবে পাওয়া যায়। সো এটা আপনারা নিজের নিজ দায়িত্বে ইন্ডিয়ার ভিসা করে নিবেন আর কি। তো করে নিয়ে এইগুলা নিয়ে জমা দিবেন ভিএফএস দিল্লিতে। সো এগুলো আপনার অবশ্যই এগুলা চেক করবেন নেয়ার আগে। তো এইখানে আরেকটা জিনিস এই করতে হবে, আপনি অ্যাড করতে হবে এই ডকুমেন্টের সাথে আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স যেটাই বলেন। ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার মিনিমাম 30,000 ইউরো কভার করবে, এরকম একটা আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার নিতে হবে। সো এটা হচ্ছে আপনার কোনো ট্রাভেল এজেন্সিতে গেলে, বা আপনি অনলাইনে যে করতে পারেন, আহ, বা ভিএফএস এর সাইডে, ইন্ডিয়ার ভিএফএস এর লিস্ট থাকে, তো লিস্ট থেকেও আপনি করতে পারেন। আর অনেক সময় এজেন্সি দিয়ে গেলে এজেন্সিরা এটা ম্যানেজ করে দেয়। সো খেয়াল রাখবেন যে মিনিমাম যাতে 30,000 ইউরো কভার করে এই ধরনের একটা হেলথ ইন্স্যুরেন্স নেয়ার। তো এটা কিন্তু ম্যান্ডেটরি ট্রাভেল ইন্স্যুরেন্স। এখানে পর্তুগালে যদি আপনার খুব সিরিয়াস কোনো অসুখ হয়ে যায়, যাতে ওটা কভার করে এই ধরনের একটা ইন্স্যুরেন্স থাকে। তো এই ডকুমেন্ট গুলো আপনারা একটু যাদের খুব ভালোভাবে বোঝা দরকার, নোট করে রাখতে পারেন, এবং এগুলা সিরিয়াল করে সাজায় এগুলা আপনি নিয়ে যাবেন। এবং ডকুমেন্ট অবশ্যই পর্তুগিজ অথবা ইংলিশে হইতে হবে, বাংলা বা অন্য কোনো ভাষায় থাকলে কিন্তু হবে না। তো প্রসেস মিডল ইস্ট বা অন্যান্য দেশ থেকে মোরলেস একই। বাংলাদেশে থেকে শুধুমাত্র আপনার ইন্ডিয়াতে যাওয়া, ইন্ডিয়া ভিসা করা নিজ দায়িত্ব, এটা করে আপনার ওইখানে যে জমা দিতে হবে। এখন তারপরে ভিসা হইতে কয়দিন লাগে, এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন। এটা আসলে কেউ জানে না। এটা অনেক সময় মানে ব্যাকলগ বা বিভিন্ন কারণে দেরি হয়। এবং তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার ভিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। এই যে অ্যাপ্লিকেশনটা যে জমা দিবেন পর্তুগালের ভিসার জন্য, এটার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, এইটা হচ্ছে খুবই ডিফিকাল্ট বর্তমান সময়ে। এটা সহজে পাওয়া যায় না। মানে যায় না, না ঠিক যায়। এটা আবার কি আন্ডার দ্য টেবিল হিসেবে হয়ে গেছে এখন কিছুটা। সো এটা যে কিভাবে মানুষ জোগাড় করে, এটা আসলে খুবই ডিফিকাল্ট। অনেকে জোগাড় করতেছে, হয়ে যাচ্ছে। এটা আসলে ওপেনলি বললেই কি আর না বললে কি, এটা আসলে সবাই জানে হয়তো কেমনে হয় বা কেমনে হয় না, এটা আমিও জানি না যে তারা কিভাবে করে আর কি। আপনি সাধারণ ভাবে অ্যাপ্লাই করলে পাবেন না হয়তো, কিন্তু অল্টারনেটিভ ওয়েতে হয়তো অ্যাপ্লাই করলে পেয়ে যেতে পারেন। সো এইটাই আর কি। সো এইটা হচ্ছেই আসলে নিজেরা এপ্লাই করলে এটা আসলে খুবই আসলে কষ্টসাধ্য হয়ে যায়। তারপরে অনেকে যাদের ধৈর্য আছে, চেষ্টা আছে, তারা অবশ্যই করবেন। নিজেরা করতে পারলে খুবই ভালো, আপনার অনেক টাকা সেভ হবে। এই টাকাটা যদি আপনি সেভ করেন, এই টাকাটা আপনি অন্য একটা কাজে লাগাতে পারবেন।
সো চেষ্টা করবেন নিজে যদি করতে পারেন। কিন্তু এটা আমি আ জানি না কতটুকু ডিফিকাল্ট বর্তমান সময়ে। তো এই তো এই জিনিসগুলো জমা দিলে আপনার নরমালি 60 ডেজ এর মধ্যে তারা দিয়ে দেয়। রিপ্লাই দেয় আরো কম সময়ের মধ্যেই দেয়। দেখা গেছে জব ভিসার ক্ষেত্রে। তো ডিসিশন দিয়ে দেয়। এখন হচ্ছে ভিসার হার কেমন? এখন আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে এবং আপনার যদি কোম্পানির সব ডকুমেন্ট ঠিক থাকে, মানে আপনার ডকুমেন্ট প্লাস হচ্ছে কোম্পানির যদি ভ্যালিড থাকে সব ডকুমেন্ট, তাহলে তারা আপনার ভিসা দিয়ে দিবে। কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কারণে যদি কোনো কোম্পানির ডকুমেন্ট মিসিং থাকে বা প্রবলেম থাকে বা আপনার কোনো ডকুমেন্ট প্রবলেম থাকে, তখন দেখা গেছে যে তারা ভিসা নাও দিতে পারে। সো এটা হচ্ছে নরমালি যেটা হয় আরকি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এক্সট্রিম সবই ঠিক আছে। কিন্তু ভিসা অফিসারের মনে হইছে ভিসা দেয় নাই। এরকম হয় কিন্তু খুব কম। তো আছে এরকমও আছে। এটা অনেক সময় তাদের ইচ্ছা। কিন্তু নরমালি আপনার সবকিছু ঠিক থাকলে ভিসা হয়ে যায়। শুধুমাত্র এখন এই টাইমিংটা কাগজপত্র গোছানোর যে সময়টা আর যে কষ্টটা, মানে এই জিনিসটা মানে আপনার প্রপার ওয়েতে যে একটা এপ্লাই করে জিনিসটাকে আপনি বের করে আনবেন, এই জিনিসটা আসলে মানে একজনের পক্ষে আ একা করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও এই রাস্তাগুলো যদি ফলো করেন, হয়তো ডিফিকাল্টিজ হইতে হইলে আপনার আ রেজাল্ট তো পজিটিভ আসবে আরকি। সো এইটাই আরকি। সো আজকে আর বেশি বড় করব না। যেসব তথ্যগুলো দেয়ার দরকার ছিল আমি মনে করছি দিছি। এরপরেও যদি আমার তথ্যে কোনো ভুল থাকে বা কোনো এডিশনাল ইনফরমেশন এড করতে চান কেউ বা জানেন কোনো কিছু পরিবর্তন হইছে বা আপডেট হইছে বা কোনো কিছু জানানো দরকার অবশ্যই কমেন্টস করবেন। যাতে অন্যরা দেখে জিনিসটা আপডেট পেতে পারে। সো আজ এই পর্যন্তই। ভালো থাকেন সবাই।